গল্পের শুরু আজ থেকে ৩ বছর আগে এক ভয়ঙ্কর রাতের কথা। হাই স্কুলের ছাত্রী জরিম বাড়ি ফিরে দেখে তার বাবা মায়ের দেহ মাটিতে পড়ে আছে, আর খুনি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগে খুনি তাকে তাড়াহুড়া ধরতে শুরু করে। চুরি মরে হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই একটা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দেয়। খুনি ভেবে নেয় মেয়েটা বোধহয় মারা গেছে, কিন্তু পরে যখন সে জানতে পারে মেয়েটি হাসপাতালে বেঁচে আছে, তাকে একবারে শেষ করে দেওয়ার জন্য এবার সে হাসপাতালে হানা দেয়। এখানে গল্পে চলে আসে এক অভাবনীয় মোড়। কাকতালীয়ভাবে সেই একই হাসপাতালে মোগাকের নামে এক যুবকের ছোট বোন ভর্তি ছিল, আর তার নামও ছিল সরিম। খুনি ভুল করে সরিম ভেবে মোগাকের বোনকেও হত্যা করে ফেলে, আর এই ঘটনার পর মোগাকের জীবনটা একেবারে উলটপালট হয়ে যায়। বোনের মৃত্যু শোক তার জীবনে এতটাই প্রভাব ফেলে যে তার শরীর সব ধরনের অনুভূতি হারিয়ে ফেলে। মানে সে এখন আর কোনো ব্যথা, স্বাদ, কোনো কিছু গন্ধ অনুভব করতে পারে না। তবে বোনের খুনিকে ধরার জন্য পুলিশ অফিসার হওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আসল জরিম প্রায় 6 মাস কোমায় থাকার পর তার জ্ঞান ফিরে, কিন্তু অতীতের কিছুই তার মনে নেই। এদিকে যে ঘটার পর তার সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। তার কাছে চোখের রং বদলে গিয়ে যায় নীল কালার রঙিন কণা হিসাবে দেখার ক্ষমতা পেয়ে যায়। মানে সে কোনো গন্ধ শুনতে পারে না, কিন্তু সে গন্ধকে সে স্পষ্ট দেখতে পারে। মানুষের শরীরের গন্ধ থেকে শুরু করে পারফিউম, খাবার, সব কিছু গন্ধ তার চোখের সামনে রঙিন ধোঁয়া বেজিমেত নকশার মতো বেশি ওঠে। তবে চরিম ভাবে এটা হয়তো তার হ্যালোসিনেশন, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে এটা এখন তার জীবনের বাস্তব। আর পুলিশ অফিসার হওয়ার তার বাইরের কেসটা দেখছিল তিনি। চরিমের সুরক্ষার কথা ভেবে তাকে দত্তক নেন তিনি, আর নতুন নাম রাখছেন সেরেম, যেন খুনি তাকে আর খুঁজে না পায়। এরপর 3 বছর কেটে যায়। সরিমের এখন এতটাই স্বপ্ন যে একজন কমেডিয়ান হওয়ার, একটা ছোট থিয়েটার গ্রুপে কাজ করে, কিন্তু তার পথটা একদমই সহজ নয়। তার বস তাকে একটা চ্যালেঞ্জ দেয়, একজন পার্টনার খুঁজে এনে একটা কমেডি স্ক্রিপ্ট বানাতে হবে, তার বদলে দল থেকে বাদ পড়ে যাবে। ঠিক তখনই তার জীবনে এন্ট্রি নেয় মোগাক নাম। আমাদের গল্পের মেন নিউ ক্যারেক্টার হচ্ছে মোগান, এখন একজন টয়েল পুলিশ, কিন্তু তার আসল লক্ষ্য ক্রাইম ডিপার্টমেন্টে যোগ দেওয়ার আর নিজের বোনের খুনিকে খুঁজে বের করা। একদিন এক চোর ধরাতে গিয়ে চরিমের গাড়ির সাথে ধাক্কা খায় মোগাক, আর এক মুহূর্ত দেরি না করে চরিমের গাড়ি নিয়ে চোরের পিছনে, আর বেচারি চরিমকে জোর করে গাড়িতে বসিয়ে রাখে। কিন্তু চোরটা বেশ ছিল চালাক। সে গাড়ি ফেলে একটা বিল্ডিংয়ের ভিতর ঢুকে পড়ে, সাথে মিশে যায়। মোগাক যখন প্রায় হাল ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই চরিম তার অদ্ভুত ক্ষমতা ব্যবহার করে সে বাতাসে ভেসে থাকা চোরের গন্ধকে খুঁজে বের করতে থাকে। সেই রঙিন কণা সূত্র ধরে মোগাককে পথ দেখিয়ে যায়। মোগাক তো অবাক, এই মেয়েটি কীভাবে চোরকে নিখুঁত অবস্থায় বলে দিচ্ছে। চরিমের সাহায্যে মোগাক সে চোরকে ধরে ফেলে, আর এই ঘটনাস্থল দুজনের জীবনের প্রথম কাছাকাছি নিয়ে আসে। পুলিশ ডায়েরির ওয়ার্ল্ডে সেই চোরকে ধরতে পারলে সিনিয়র অফিসার তার সব কৃতিত্ব নিজেরাই নিয়ে নেয়, আর মোগাককে উল্টো বাঁকাচাকা করতে থাকে। মোগাকে ক্রাইম ইউনিটে যোগ দেওয়ার স্বপ্নটা যেন আরও দূর সরে যায়। এরপর তার ক্যাপ্টেন তাকে প্রায় সম্ভব একটা কেস ধরিয়ে দিয়ে বলেন, যদি সে 10 দিনের মধ্যে সমাধান করতে পারে তবেই সে ক্রাইম ইউনিটে যোগ দিতে পারবে। অন্যদিকে ছড়ি এখনও তার কমেডি পার্টনার খুঁজে না পাওয়ায় বেশ বিপদে। হঠাৎ তার মোকাবেলার কথা মনে পড়ে যায়, তাই সে মোকামেকের কাছে গিয়ে একটা অদ্ভুত প্রস্তাব দেয় এবং সব কথা শুনে বলে, যদি তুমি আমার কমেডি পার্টনার হও তবে আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে সাহায্য করবে। মোগা তো প্রথমে তার কথা বিশ্বাস করতে পারছিল না, ভাবছিল সে হয়তো মজা করছে। তখন জরিম নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য তাকে একটা পরীক্ষা নিতে বলে। মোগা কথা শুনে কিছুই বুঝতে পারছে না। সেই মোগাকে একটা বিশাল লাইব্রেরির মধ্যে যে কোনো জায়গায় লুকিয়ে পড়তে বলে, আর চ্যালেঞ্জ করে বলে সে তাকে খুঁজে বের করবে। মোগাক লুকিয়ে পড়ার পর চরিম তার নীল চোখ দিয়ে মোগাকের পারফিউমের গন্ধে ঘৃণা অনুসরণ করে তাকে এক মুহূর্তের মধ্যে তাকে খুঁজে বের করে। সব কিছু দেখে মোগাক বিশ্বাসঘাতক বাধ্য হয়, মেয়েটা সত্যি কোনো অভিশাপ ক্ষমতা আছে। তারপর দুজনে নিজের স্বার্থ রক্ষার জন্য একটা চুক্তি করে। সরিম তাকে পুলিশের কাজে সাহায্য করবে, আর মোগাক তার কমেডি পার্টনার হবে। ঠিক তখনই শহরের অন্য প্রান্তে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। একটা অন্ধকার ঘরের ভিতরে একজন বিখ্যাত সুপার মডেলকে বন্দি করে রাখা হয়েছে। আতঙ্কিত মডেল সাহায্যের জন্য বারবার চিৎকার করে, কিন্তু তার আর্তনাদ কারো কানে পৌঁছায় না। এদিকে পুলিশ স্টেশনে একটি জরুরি বৈঠক বসে। সেখানে শুধু সুপার মডেলের নিখোঁজ হওয়ার বিষয় না, আরও একজন নিখোঁজ ব্যক্তির ঘটনা আলোচনা করা হয়। এদিকে মোগাকের যে কেসটি দেওয়া হয়েছিল সেটি ছিল শহরের সবচেয়ে কুখ্যাত এক সিরিয়াল কিলারের, যে বারকোড কিলার নামে পরিচিত। এই খুনি তার শিকারকে খুন করার জন্য তার হাতে কবজিতে একটা বারকোড এঁকে দিত। 3 বছর আগে চেরির বাবা মা আর মোগাকের বোন একই তদন্ত কর্মকর্তার কেসটি সম্পর্কে অন্য এক আশার আলো দেখতে পান। কিন্তু তখন কর্মকর্তা খেয়ে মোগাকের প্রশংসা শুনে সেখানে থাকা অন্য 2 ক্যাপ্টেন ভীষণ বিরক্ত হন, কারণ তাদের মধ্যে একজন অনুসরণ
টাইলস পুলিশের এই বৈঠকে প্রশ্ন করার কোনো অধিকারই নেই, তবুও তারা তাকে তদন্ত করার সুযোগ দিয়েছিল। তার ক্রিমিনাল খুঁজে বের করার অসাধারণ ক্ষমতা কারণে তারা এতদিন করতে পারেনি তা সে খুব সহজে এই চোরকে ধরতে পেরেছিল। আর এবার এই 10 দিনের মধ্যে সে ওই খনিকে খুঁজে বের করতে না পারলে তারা তাকে টিম থেকে বের করে দেবে। এদিকে তারা জানতে পারেন নিখোঁজ হওয়ার সুপার মডেল নিয়মিত একটি নির্দিষ্ট ক্লিনিকে যেতেন। তিনি ছিলেন ডক্টর বেকিং এর রোগী, তবে অনেক দিন হলো তিনি ক্লিনিকে আসেন না। আর ডক্টর বেক গত 4 দিন ছুটিতে আছেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ডাক্তার কোনো মোবাইল ব্যবহার করে না, মানে তার সাথে যোগাযোগ করার কোনো উপায় নাই। পারফিউম ব্যবহার করতেন যা তিনি নিজেই বানাতেন। খুঁজে পাওয়ার পর সরিম ওই পারফিউমের গন্ধের বিশেষ আকার তার মাথার কাছে নিয়ে যায়, কারণ এখন এটাই তার একমাত্র সূত্র। তারপর তার প্রথমে সেই হোটেলে যায় যেখানে ওই মডেলকে শেষবার দেখা গেছিল। সরিম তার ক্ষমতা ব্যবহার করে বাতাসে ভেসে থাকা মডেলের পারফিউম গন্ধ অনুসরণ করতে করতে ঠিক তখনই সেখানে পৌঁছে যায়। লোকটির শরীর থেকে সেই একই গন্ধ আসছে। সরিম সাথে সাথে বিষয়টি মুগাকে জানায়। মুগাকে এক মুহূর্ত দেরি না করে লোকটিকে চেপে ধরে। তখনই জানা যায় লোকটি আসলে সুপার মডেলের বয়ফ্রেন্ড। তখন এগিয়ে যায় আর এরপর তাদের হাতে আসে সুপার মডেলের ব্যবহার করা মানিব্যাগ। এক নতুন ক্লু, এক নতুন গন্ধ। তারা সেই গন্ধের সূত্র ধরে শহরের নানা জায়গায় ঘুরতে, কিন্তু কোনোভাবে মডেলের কাছে পৌঁছাতে পারছিল না। বোঝা যাচ্ছিল খনি অত্যন্ত চালাক আর সে ক্রমাগত তার নিজের অবস্থা পাল্টাচ্ছে। এদিকে জরি মুগাকে জানায় মানিব্যাগটি চামড়া নয়, কাপড়ের তৈরি। মানিব্যাগে গন্ধ আসে অনুভব করছি, সেটা মানিব্যাগ গন্ধ নয়। মানিব্যাগটি হয়তো কোনো জায়গা থেকে এসেছে। সেই পানি রয়েছে, সেই পানির কারণে দুটি গন্ধ একসাথে মিশে গেছে। জঙ্গলের মাঝখানে একটি নদী আছে, কিন্তু মানিব্যাগটি শুকনো জায়গায় পাওয়া গিয়েছে। ঠিক তখনই তার চোখে পড়ে গাড়ির হেডলাইনের টাঙ্গা টুকরোর দিকে। তারা সেখানে গন্ধ অনুসরণ করে নদীর ভিতরে একটি গাড়ি উদ্ধার করে। আর সেই গাড়ির ভিতরে তারা ওই সুপার মডেলের মৃতদেহ প্রায়। সেই মহিলা প্রসিকিউর মৃতদেহের হাতে একটি বারকোডও হাত দেখতে পায়। এবং পরিষ্কার বোঝা যায় এই কাজটিও সেই একই সিরিয়ালের, একই ক্লিয়ারের। এখন মুগাক যেহেতু এই মৃতদেহটি খুঁজে পেতে সাহায্য করে, তাই মহিলা প্রসিকিউটর তাকে নিজের ক্রাইম টিম অন্তর্ভুক্ত করে নেন, মানে মুগাক থেকে গুরুত্বপূর্ণ তদন্তকারী দলের একজন সদস্য। এরপর সেই মহিলা প্রসিকিউটর দেখা করে সরিমের বাবার সাথে, মানে সেই পুলিশ অফিসার যে সরিমকে দত্তক নিয়েছিল। আসলে সেই প্রসিকিউটর চাইছিলেন সরিমের সাক্ষী হিসাবে ব্যবহার করতে, কিন্তু পুলিশ অফিসার যেহেতু সরিমকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, তাই তিনি তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বলেন এই মেয়েটি অনেক আগেই মারা গেছে। আর এ কথা শুনে মহিলা প্রসিকিউটর বোঝা যায় তিনি হয়তো কিছু গোপন করছে। এদিকে সে ডাক্তার জানতে পারে পুলিশ ইতিমধ্যেই সুপার মডেল মৃতদেহ উদ্ধার করছে আর সন্দেহজনক তালিকায় তার নাম উঠেছে। তাই সে এবার নিজের মুগাকের সাথে দেখা করে। মৃত সুপার মডেলের মেরুদণ্ড সমস্যা ছিল, তাই সে তার কাছে চিকিৎসা নিত। এভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেটা চেয়ে বেশি কিছু নয়। মুগাক একটু থেমে তাকে জিজ্ঞেস করে, আপনি এতদিন কোথায় ছিলেন? ডাক্তার তাকে জানায় তিনি 4 দিনের ছুটিতে যেন আইল্যান্ডে গিয়েছিলেন। আপাতত ডাক্তারের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় মুগাক সেখান থেকে চলে আসে, কিন্তু ডাক্তার এবার সরিমকে শেষ করে দেওয়ার প্ল্যান করে। কিন্তু হঠাৎ করে মুগাককে সেই দিকে আসতে দেখে সে সেখান থেকে ত্যাগসরে পড়ে। সেই রাতে মুগাকের সরিমকে তার নিজের সম্পর্কে সব কিছু খুলে বলে, কীভাবে সে তার আদরের বোনকে হারিয়েছেন, কী কারণে সে পুলিশ হতে চেয়েছিল, সব কিছু। আর সরিম তো নীল চোখের সুগন্ধ মুগাকের সাথে শেয়ার করে। এভাবে খুব অল্প সময় তারা একে অপরের খুব কাছে হয়ে ওঠে। এদিকে সুপার আইল্যান্ডের কাণ্ডের তদন্ত দ্রুত এগিয়ে চলেছিল। ময়না তদন্তের সময় ডাক্তাররা তার পেটের ভিতর থেকে একটি চাবি উদ্ধার করে। আর সেই সাথে সামনে আসে এক নতুন প্রশ্ন, কোনো গুরুত্বপূর্ণ জিনিস লুকানোর জন্য চাবিটি কি সে নিজে গিলে ফেলেছিল নাকি খনি জোর করে তারকে গিলে দিয়েছিল। তাই মহিলা তদন্ত কর্মকর্তা মুগাককে নির্দেশ দেয় যে যেন চিকিৎসকের কাছ থেকে সুপার মডেলের সব মেডিকেল রেকর্ড সংগ্রহ করে। মুগাক হাসপাতালে গিয়ে সুপার মডেলের কথা তুলতে ডক্টর বেক যেন কিছুটা অসুস্থ হয়ে পড়ে। সে ইচ্ছে করে এই বিষয়টা বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে মেজর ক্রাইম ইউনিটের বাকি 2 পুলিশ সুপার মডেলের বাড়িতে গিয়ে তদন্ত করে জানা যায় তা উদ্ধার হওয়া চাবিটি একটি গোপন বাক্সের, যার ভিতরে সুপার মডেলের ব্যক্তিগত ডায়েরি আছে। কিন্তু বাক্স খুলে দেখা যায় ভিতরে কোনো ডায়েরি নেই, অর্থাৎ কোনো আগে থেকে সরিয়ে ফেলেছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সুপার মডেলের বয়ফ্রেন্ড নিয়মিত তার বাড়িতে আসতো। এদিকে সরিম অধীর আগ্রহে মুগাকের জন্য অপেক্ষা করে, কারণ আজ তাদের পারফরমেন্স আছে, কিন্তু সময় মতো সেখানে পৌঁছাতে পারে না। ফলে সরিমের নাট্যদল থেকে বের করে দেওয়া হয়। চরম হতাশায় তার প্রচণ্ড কষ্টে সরিম ড্রিঙ্কস করতে শুরু করে।
এবং বাধ্য হয়ে সে তাকে টানে নিয়ে আসে। এদিকে চরিমে দেখতে মহিলা তদন্ত কর্মকর্তার মনে পড়ে সেই দম্পতি হত্যাকাণ্ডের একমাত্র জীবিত সাক্ষীর কথা, কিন্তু তখন চরিমের নাম বলে গেছে আর এত চেহারাতে অনেক পরিবর্তন এসেছে, তাই এভাবে তো হয়তো সে ভুলে গেছে। সেই রাতে সিরিয়াল কিলার আবারও এক নতুন যাত্রীকে টার্গেট করে। পরদিন সকালে জরিম নিজেই পুলিশ স্টেশনে দেখে বেশ চমকে যায়। কিছু বুঝতে না পেরে সে তাড়াহুড়া করে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ভুল করে সে নিজের ফোনটা সেখানে ফেলে যায়। এদিকে মোগাকে তার পিছু পিছু বাইরে বেরিয়ে আসে, কিন্তু কিছু বলার আগেই চোরি মোগাকের কাঁদলে সজোরে এক চড় মারে, কিন্তু তখনই জানা যায় মোগা কোনো ব্যথা বা খাবারের স্বাদ অনুভব করতে পারে না। আর এই অদ্ভুত ঘটনা ঘটেছিল সেদিন থেকে, যেদিন তার বোনকে হারিয়েছে। ভীষণ কষ্টে চোরি মোগানকে বলে, তুমি তো কোনো ব্যথা অনুভব করতে পারো না, কিন্তু আমি আমার মনে স্পষ্ট ব্যথা অনুভব করতে পারি। আজকের পর আমি আর কখনো তোমার সাথে দেখা করতে চাইবো না। কথাগুলো যেন মোকাকে ভীষণভাবে নাড়া দিয়ে সে সোজা চলে যায় থিয়েটারে আর ডিরেক্ট অনুরোধ করে বলে চরিমকে যেন আবার দলে ফিরিয়ে নিয়ে আসা হয়, কারণ পুরো দোষটাই আসলে তার। ডিরেক্টর চরিমের তার দলে ফিরিয়ে আনে ঠিক, কিন্তু একটা শর্তে তাকে সে পারফর্ম করতে দেখাতে হবে। চরিম ছুটে যায় মোগাকের কাছে এবং নিজের মধ্যকার ঝামেলা মিটিয়ে ফেলে। ঠিক তখনই মোগাকের ফোনে খবর আসে নিখোঁজ এক যাত্রী মৃতদেহ পাওয়া গেছে। আর এই খুনের ধারণা আগের খুনগুলোর মতো, মানে খুনি হলো সেই বারকোড মার্ডার। এবার চরিমনির কাতে নিজের মোগাকে সাহায্য করতে চেয়েছিল এবং সে জানায় শরীর থেকে পুরা কয়লার গন্ধ আসছিল, আর তার সাথে এক বেবির। এই সূত্র ধরেই মোগাক আশেপাশে সব বারবিকিউ রেস্টুরেন্ট তদন্ত করতে শুরু করে। এক রেস্টুরেন্টের মালিক জানায় মৃত ব্যক্তি মাত্র 2 দিন আগে এই রেস্টুরেন্টে খেতে এসেছিল আর তার পরনে ছিল একটা জিমের ইউনিফর্ম। সেখানে গিয়ে মোগাক জানতে পারে ছবির লোকটি অনেক দিন ধরেই জিমে আসেনি, ফলে রহস্য আরও গভীর হয়ে যায়। লোকটি যদি ওই এলাকায় না এসে থাকে তাহলে তার শরীরে বারবিকিউ রেস্টুরেন্টের গন্ধ এলো কীভাবে। এদিকে চরিম এক কুকুরকে পিছু করতে গিয়ে যায়, ঠিক তখনই জেরি নামে এক শেফ তাকে সাহায্য করে। সে তাকে কাছে একটি ক্লিনিকে নিয়ে যায়, আর সেই ক্লিনিকে ডাক্তার আর কেউ নন, ডক্টর বেগি। এবার ডক্টর বেকিও আর হাতে তাকে অস্ত্রোপচারের দাগটি বেশ ভালো করে লক্ষ্য করে, আর সেই দাগ দেখে তার সব সন্দেহ দূর হয়ে যায়। তার মানে চরিমের আসল সেই স্কুল ছাত্রী যাকে হুবহু আগে সে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে বেঁচে যায় আর এখন সে আবারও সেই মেয়েটিকে খুঁজে পেয়েছে। এদিকে পুলিশ সেই নিহত লোকটির মামলায় একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়। সেদিন রাতে এক ভিখারি নিজ চোখে দেখেছিল দুজনকে, একজন লোক মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, আর সেই ধস্তাধস্তির মধ্যে তাদের হাত থেকে একটি চাবি মাটিতে পড়ে গিয়েছিল এবং সেই চাবিটি লুকিয়ে ফেলতে মাঠে গাছে ছুঁড়ে মারে। এবার এই পরের দিনই পুলিশ সেই এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা সব শুনে সেই মহিলা তদন্ত কর্মকর্তা একটি পরিকল্পনা করেন। তিনি বুঝতে পারছিল চাবিটি যদিও সত্যি ঘটনাস্থলে পড়ে থাকে তাহলে খুনি সেটা উদ্ধার করতে নিশ্চয়ই ফিরে আসবে। তাই সেদিন রাতে পুলিশ সাধারণ মানুষের শব্দ বেশি পুরো এলাকায় লুকিয়ে তাকে যেন খুনি ফিরে এলে তাকে হাতে নাতে ধরতে পায়। কিন্তু পুলিশ সেখানে সারা রাত খুনির অপেক্ষা ছিল। খুনি তখন সম্পূর্ণ নিশ্চিত অন্য জায়গায় বসেছিল। জরিমের সাথে শেফ সে বাসায় ডিনারে যায়, ফলে পুলিশের সারা রাতে অভিযানে সেদিন ব্যর্থ হয়। না তারা খুনিকে ধরতে পারে আর না চাবি খুঁজে পায়। তবে ঘটনাস্থল থেকে তারা একটি কলম উদ্ধার করে। আঙুলের চাপ পরীক্ষা করতে সেটি মিলে ডক্টর বেকের সাথে। তাই পুলিশ সরাসরি তাকে গ্রেপ্তার করতে চলে যায়, কিন্তু এই হত্যাকাণ্ডের ধারণা আগে ঘটে যাওয়ার বারকোড মার্ডারগুলোর সাথে পুরোপুরি মিল ছিল না। বারকোডের খুনি সবসময় 7 দিন আগে মৃতদেহ এমনভাবে জায়গায় রাখত যেন পুলিশ সহজে খুঁজে পেয়ে যায়, কিন্তু এবার তা ঘটেনি। এদিকে সূত্রক্রমে পাওয়া যায় বাজন সেই ট্রেনারকে আটক করে, আর তখনই বেরিয়ে আসে আসল সত্য ঘটনা। জানা যায় নিহত ব্যক্তি এই ট্রেনারের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা সে কোনোভাবে ফেরত দিতে পারছিল না, তাই ট্রেনারের আগের মাথায় তাকে হত্যা করে। কিন্তু পরে সে নিজের বড় ভাই পুলিশের অফিসার জিসুকের কাছে সাহায্য চায়। এদিকে নিজের ভাইকে বাঁচাতে জিসুক এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে মৃতদেহের গায়ে নিজের কোট পরিয়ে দেয়, আর সেই কারণে মৃতদেহ থেকে একটি বেবির গন্ধ আসছিল, আর সেইদিকে কোটি লেগে নিজ সন্তানের গন্ধ। এরপর এর ঘটনা। বন্ধুরা, আমাদের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। পরবর্তী ঘটনা দেখার জন্য অনুরোধ রইল। সমস্ত প্রমাণ ট্রেনারের বিরুদ্ধে থাকা মুখ তাকে গ্রেপ্তার করে। এদিকে ভাইয়ের এমন পরিণতি দেখে যিশু কান্নায় ভেঙে পড়ে। এই যে কেসটি সুন্দর সমাধান হওয়ার পর চরিম সেজে গুজে মুগাকের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে মুগাকে ওই মহিলা তদন্ত কর্মকর্তার সাথে কে ভুল ভেবে নেয়। তাদের এই আনন্দ উচ্ছ্বাস দেখে সে তার বুকের ভিতর এক চাপা কষ্ট অনুভব করে। পরদিন শেফ যে তার নতুন রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চরিম মুগাক এবং কয়েকজন পুলিশ অফিসারকে আমন্ত্রণ জানায়, কিন্তু গাড়ি থেকে নামার আগে বিল্ডিংয়ের উপর থেকে
আরেকজন শেফের মৃতদেহ সোজা গাড়ির উপর এসে পড়ে। পরে তাকিয়ে সবাই শুধু জেকে দেখতে পায়, তাই স্বাভাবিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সে জানায় সে কাউকে হত্যা করেনি, সে ওই শেফকে রান্নাঘরে না পেয়ে ছাদে গিয়েছিল খুঁজতে। আর তখনই শেফটি নিচে পড়ে যায় আর বেশি কিছু জানে না, কেউ তার কথা বিশ্বাস করে না। কিন্তু সরিম জানে সে নির্দোষ, তাই সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সেদিন সে লুকিয়ে যে বাড়িতে প্রবেশ করে এবং সেখানে থাকা এই ওয়াইন ব্যারেলের ভিতর থেকে সে সুপার মডেলের গন্ধ অনুভব করে। তবুও সে বিষয়টি ততটা গুরুত্ব দেয় না, কারণ সে জানে সুপারভাইজার মডেলের এক সময় প্রেমিক প্রেমিকা ছিল, তাই সে এটিকে খুব স্বাভাবিকভাবে নেয় এবং গুরুত্বপূর্ণ কিছু না পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডক্টর বেক জের বাড়িতে আসে যে তাকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আনতে পাঠিয়েছিল। রিপোর্টটি যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে তার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। আর এই রিপোর্টটি লুকানোই যে ওয়াইনের ব্যারেলের ভিতরে। এদিকে পুলিশের সন্দেহ সুপার মডেলের হারিয়ে যাওয়া ডায়েরিটি সম্ভবত সেই নিয়েছে, কারণ তাদের বিশ্বাস হয়তো সেই ডায়েরির ভিতরেই লুকিয়ে আছে আসল খুনির রহস্য। এদিকে এক লোক ওয়াশরুমের দেয়াল টপকে ছুরি মেরে গলায় ছুরি ধরে ঠিক তখনই মুখ কেসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সুযোগ বুঝে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সন্দেহ তালিকা আবারও ডক্টর বেকের নাম উঠে আসে, কারণ কয়েক বছর আগে তিনি তার স্ত্রীর সাথে আইল্যান্ডে থাকতেন, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি এই শহর চলে আসেন। অবাক করা বিষয় হলো তিনি যে আইল্যান্ডেকালীন পুলিশ সমুদ্র সৈকতে তাকে এক দম্পতি মৃতদেহ উদ্ধার করেছিলেন, আর সেই দম্পতি ছিল জরিমের আসল মা। তাই মহিলা তদন্ত কর্মকর্তা মুগাকে আইল্যান্ডে গিয়ে ডক্টর বেকের অতীত সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে বলে। তদন্তে জানা যায় ডক্টর বেকিংয়ে এক রোগীর মেডিকেল রেকর্ড দেখতে বেশ কিছুদিন আগে সেখানে এসেছিলেন। রিপোর্ট কার্ডে লেখা রোগীর নামটি দেখে মুগাক যেন এক মুহূর্তে জন্য থমকে যায়। কার্ডে লেখা ছিল জরিম। প্রথমে সে ভাবে এটা হয়তো তার নিজের ছোট বোনের রেকর্ড, কিন্তু জন্মস্থান দেখে সে বুঝতে পারে এটা আসলে অন্যজনের, কারণ এই জরিমানের বোনের চেয়ে 3 বছরের বড়। এর আর নতুন কোনো তথ্য না পেয়ে খালি হাতে ফিরে আসে সে। অন্যদিকে জরিমের দেওয়া সূত্র ধরে পুলিশ একটি ফুলের দোকানে অভিযান চালায়। সেখানে থেকে তারা এক চশমা পরা লোককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই লোকটা শেফকে জোর করে অবৈধ মাদক খাওয়াতে চেয়েছিল, কারণ কোনো সুযোগ থাকে না। লোকটি নিজেই সব অপরাধ স্বীকার করে নেয় আর পুলিশকে যেন ছেড়ে দেয়। বাড়ি ফিরে যে জরিমকে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে বিশ্বাস করেছিল। এরপর সে তাকে তার সাথে কাজ করার প্রস্তাব দেয়। সুযোগ পেয়ে জরিম সাথে সাথে রাজি হয়ে যায়। এদিকে সেই মহিলা অন্তঃকর্মকর্তাকে মোকাবেলা করার জন্য জানাজার রিপোর্ট কার্ডে লেখা নামের মেয়েটিকে সেই দম্পতি একমাত্র সন্তান, যাদের লাশ সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছিল। আর সেই মেয়েটি ওই ভয়াবহ রাতে একমাত্র সাক্ষী। এবার মুগাক বুঝতে পারে শুধু নাম এক হওয়ার কারণে খুনি ভুল করে তার বোনকে হত্যা করেছিল। রাগে সে ডাক্তারের বাড়িতে ছুটে যায় আর চিৎকার করতে শুরু করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যাকে জোর করে সেখান থেকে সরিয়ে আনতে হয়। এরপর সে যখনই মুগাকে নিজের বোনকে খুব বেশি মনে পড়ে, তখন সে জরিকে নিয়ে বাইরে খেতে চলে যায়। খাবারের স্বাদ অনুভব করতে পারে না, তবুও সে সময় কাটানোর জন্য মানসিক শান্তি দিত। এই জন্য সে জরিমকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তাকে সবসময় উপহার দিত। এইদিকে সরিম তার বান্ধবীকে জিজ্ঞাসা করে, আছে একটি ছেলে যদি বারবার কোনো মেয়েকে খেতে নিয়ে যায় আবার উপহার দেয়, তার মানে কি হতে পারে? বান্ধবী জানায়, তার মানে খুব সহজ, সে তোমাকে ভালোবাসে। এই কথা শুনে সরিম মুকামকে নিয়ে ভাবতে শুরু করে। তার মনে শুধু রোমান্টিক চিন্তা ভাবনা আসতে শুরু করে। আর এখানে গল্প আসে এক নতুন টুইস্ট। এতদিন সবাই যাকে সিরিয়াল কিলার ভেবেছিল সে ডক্টর বেক আসলে খুনি ছিলেন না। তিনি সবসময় এক অপরাধ বোধ চোখ নিয়েই তাকিয়ে থাকতেন, কারণ বহু বছর আগে জরিকে যখন চিকিৎসার জন্য আনা হতো হাসপাতালে, তখনই ঠিক সময় ডাক্তারের স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করছিল। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য তিনি জরিমের মেরে আর তার হার্ট নিজের স্ত্রীকে দিতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি নিজের বিবেকের কাছে হেরে যায়। তার স্ত্রী মারা যান। সেদিকে সিদ্ধান্তের জন্য তিনি এখনও অপরাধবোধ ভুগছেন। এমনকি সে জরিমের উদ্দেশ্যে একটি ক্ষমা প্রার্থনা চিঠি লিখেছিল, কিন্তু সাহস করে তা কখনো পাঠানো হয়নি। পরের দিন আসে নিজের সেই বাক্সটি নিতে, যার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল, কিন্তু বাক্সটি খুলতে সে বুঝতে যায় ডাক্তার তার বাক্সটি খুলে দিয়েছে, কারণ ডাক্তারের হাতে থাকা রক্তের দাগ সেই ডায়েরিতে তখনও লেগেছিল। আর এই ডায়েরিটি আসলে সেই সুপারভাইজারের ডায়েরি। তার মানে যেই